আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। KH স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করতে যাচ্ছি নবম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় বলে রাখি, তোমাদের শুধু এই অ্যাসাইনমেন্ট দিয়ে শেষ নয়, তোমাদের দশম শ্রেণীতেও ক্লাসের প্রয়োজন আছে। তোমরা গণিত অনেকগুলো শিখতে হবে, এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটিতে পঞ্চম থেকে একদম দশম পর্যন্ত প্রতি ক্লাসের গণিত পার্ট বাই পার্ট দেওয়া হবে এবং SSC পরীক্ষার্থীদের জন্য স্পেশালভাবে সাজেশনও দেওয়া হবে। আর সবাই ভালো থেকো, দেখতে থাকো। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি ইন্টুর পর। প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি আবৃত দশমিক থাকে তাহলে তাকে সাধারণ ভগ্নাংশ করতে হলে যতটি অনাবৃত সংখ্যা রয়েছে ততটি শূন্য এবং যতটি আবৃত সংখ্যা রয়েছে ততটি 9 দিয়ে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করি। এখানেও যেহেতু এখানে 6 হচ্ছে 6-এর উপর যেহেতু আবৃত দশমিক, তাই আমরা 6-এর পরিবর্তে 9 লিখলাম। যেহেতু এখানে অনাবৃত নেই তাই আমরা শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে 9-এর উপর আবৃত দশমিক আছে তাই আমরা এখানে 9 লিখলাম। এখানে 9 এবং 9 কাটাকাটি করলে থাকে না। এখানে 6 এবং 9 যদি আমরা কাটাকাটি করি তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 এবং 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে আমাদের উত্তর হলো 2/3। এটাই এই প্রশ্নের জন্য আনসার। পরবর্তী প্রশ্নতে দেওয়া আছে 32 সমস্ত 21 ভাগের 37। এখানে আমরা 32কে 37 দ্বারা গুণ করলে পাই 1184 এবং প্লাস 21 অর্থাৎ 21। এগুলো যোগ করলে হয় 1205। 1205কে যদি আমরা 37 দ্বারা ভাগ করি তাহলে আসে 32.567। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদের বুঝতে হবে, এখানে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি তাহলে 32.567, এই যে 32.567-এর পর আবারও 567, অর্থাৎ এটি কোনো শেষ হবে না। আমরা যতবারই অঙ্ক করব, যতবারই আমরা শূন্য সহকারে ভাগ করব, ততবারই 567 567 এভাবে বাড়তে থাকবে। তো এগুলোর উপর যদি আমরা আবৃত দশমিক দিয়ে দেই তাহলে বোঝা যাবে যে এই 567 সংখ্যাটি বারবার আসছে। তাই আমরা প্রথমটি এবং শেষটির উপর যদি আবৃত দশমিক দিয়ে দেই তাহলে বোঝা যাবে এই তিনটি সংখ্যা বারবারই আসতে থাকবে। তাই এই প্রশ্নের জন্য এটি উত্তর। আমাদের এখানে 3 নং প্রশ্নে দেওয়া আছে n = 2p - 3, p belongs to n এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা লিখলাম, যেহেতু দেওয়া আছে n = 2p - 3, আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে বর্গ করলে আমরা উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমরা n স্কয়ারের উপর স্কয়ার দিলাম এবং এটাকেও আমরা বর্গ করলাম। তো বর্গ করলে কি হয়, এখানে a - b হোল স্কয়ারের সূত্রটি প্রয়োগ করতে পারি। a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। n স্কয়ারে n স্কয়ার, আমরা যদি এখানে ইকুয়াল টু এগুলো গুণ করি, অর্থাৎ 2p কে 2p দ্বারা গুণ করলে হয় 4p স্কয়ার মাইনাস এখানে 2 এবং 3p এগুলো গুণ করলে হয় 12p প্লাস 3 কে 3 দ্বারা গুণ করলে হয় 9। তো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা n স্কয়ারের মান যেহেতু এটি 4p স্কয়ার - 12p + 9, তাই আমরা এই রাশিটিকে 4 দ্বারা ভাগ করলাম। 4 দ্বারা ভাগ করলে এই মানটি হয়, যেমন আমরা যদি 4p স্কয়ারকে ভাগ করি, 4p স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে 4 এ 4 এ কাটা যায়, তাকে p স্কয়ার। আবার p স্কয়ার দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে পাই 4p স্কয়ার। তাহলে এখানে আমরা জানি বিয়োগ করলে সাইনের পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাস দিলাম, তাহলে এটা হচ্ছে প্লাসের
এবং এটা হচ্ছে মাইনাসের, এটা কাটাকাটি যায়। আমরা এই দুটি পদ আমরা নিচে নামিয়ে পাই -12p + 9 পাই। এখন আমরা প্রথমে এগুলোর সাইন গুণ করব, অর্থাৎ এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12কে আমরা 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 12 এর মধ্যে যায় 3 বার এবং পি থাকে এই পি। 3p-কে আবার 4 দ্বারা গুণ করলে 12p। তাহলে আমরা 12p থেকে যদি 12p এটা সাইন চেঞ্জ করা হবে, যেহেতু এটা মাইনাসের, তাই 12p থেকে যদি 12p যায় তাহলে কিছু থাকে না, এখানে থাকে 9। 9কে যদি আমরা আবার 4 দ্বারা ভাগ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস 4, 9-এর মধ্যে ভাগ যায় 2 বার, আমরা এখানে 2 লিখলাম। আবার যদি আমরা 2কে 4 দ্বারা গুণ করি তাহলে 8, 9 থেকে 8 মাইনাস করলে 1 থাকে, তাহলে ভাগ শেষ 1 হবে। আমরা পরের প্রশ্নটি লিখব। 4 নং প্রশ্নটিতে বলা আছে u = 2 3 4 5 6 7 9 এবং a = 2 4 6 এবং b = 3 5 7 হলে a প্রাইম ইন্টারসেকশন b = কত? এখানে u সেট সমান হচ্ছে 2 3 4 5 6 7 9 এবং a সেট হচ্ছে এটি এবং b সেট হচ্ছে এটি। আমরা এই যে পূরক যেটা দেওয়া আছে অর্থাৎ প্রাইম যেটা দেওয়া আছে, এটা দ্বারা বোঝায় যে ইউ থেকে এ সেটটি বাদ দিয়ে যা থাকবে তাই হবে এই এ প্রাইমের মান। তাহলে আমরা ইউ থেকে এ বাদ দিলে তাকে 3 5 7 9, আমরা ইউ থেকে এ বাদ লিখলাম 2 4 6, এটা বাদ দিলে 3 5 7 9 থাকে। এই 3 5 7 9 হচ্ছে এ প্রাইমের মান। তারপর আমাদেরকে বলা হয়েছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি, অর্থাৎ এটি থেকে বাদ দেওয়ার পর যে সেটটি হবে এই সেটের সাথে আমরা বি সেটের ইন্টারসেকশন করব, অর্থাৎ নিশ্চিত সেট তৈরি করব। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3 5 7 9 এবং ইন্টারসেকশন হচ্ছে নিশ্চিত সেট এবং বির মান হচ্ছে 3 5 7। আমরা ইন্টারসেকশন সেট থাকলে আমরা জানি যে দুটিতে যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে সেগুলো রাখবো, বাকিগুলো বাদ যাবে। তাই এখানে দুই সেটের মধ্যে 3 5 7 আছে, 3 5 7 3 5 7, আমরা এগুলো রাখলাম, বাকিগুলো বাদ দিলাম। তাহলে এটি আমাদের আনসার। 1 নং সৃজনশীলে বলা আছে, ক নং প্রশ্নতে বলা আছে x belongs to n x square greater than 3 এবং x cube less than or equal 30। এই সেটটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটি গঠন পদ্ধতিতে আছে, এখানে বোঝাচ্ছে যে এই সেটটির তালিকা পদ্ধতি হবে যে কোনো সংখ্যার বর্গটা হবে 3 থেকে বড় এবং গণটা হবে 30 থেকে ছোট অথবা সমান। তাহলে আমরা লিখতে পারি যে x এর মান যদি আমরা 1 ধরি, অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে বর্গ হবে 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটি আমাদের প্রথম শর্তেই ডিসকোয়ালিফাই, কারণ আমাদেরকে বলা হয়েছে যে x এর মানটি বর্গটি হবে 3 থেকে বড়, তাহলে এটি 1, তাই এটি মানটি গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে x এর মান যদি আমরা 2 ধরি তাহলে বর্গটা হয় 4, এটি 3 থেকে বড়, তাই আমরা বর্গ নিতে পারি এবং গণটা হচ্ছে 2 কিউব অর্থাৎ 8, তাহলে গণটা হবে 30 থেকে ছোট অথবা সমান। তাহলে এই মানটি আমাদের সঠিক, আমরা এটি নিতে পারি। তারপর হচ্ছে x = যদি 3 হয় তাহলে বর্গ হবে 9, যা 3 থেকে বড়, তাহলে এটি আমরা নিতে পারি এবং গণ হবে 3 3টিকে আমরা গুণ করলে 27 পাই, তাহলে এটিও 30 থেকে ছোট, তাই এ দুটি মান গ্রহণযোগ্য। আবার যদি আমরা x এর মান 4 ধরি তাহলে বর্গ হয় 16, যা 3 থেকে বড়, কিন্তু গণটা হয়ে যায় 64, যা 30 থেকে বড়, তাই এই মানটি আমরা নিতে পারবো না। তাই এই সেটটি হবে a = 2 3, অর্থাৎ এই যে শর্ত আমাদেরকে দিয়েছে যে 30 থেকে গণটা ছোট হবে অথবা সমান হবে এবং বর্গটা হবে 3 থেকে বড়, এই দুটি সংখ্যাই আমাদের শর্তটি পূরণ করেছে, তাই আমরা a = 2 3, এটি আমাদের আনসার। খ নং প্রশ্নতে বলা আছে ফাংশন অফ -2 = 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা।
আমরা লিখতে পারি দেওয়া আছে, যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে, যেহেতু দেওয়া আছে যে ফাংশন অফ এক্স এর মানটা হবে -2, তাই আমরা এক্স এর পরিবর্তে এখানে -2 লিখলাম। এটি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ফাংশন অফ -2, যেখানে আমরা এক্স পাবো সেখানে আমরা -2 লিখব। এগুলো আমরা গুণ করলে পাই, যদি আমরা 2কে 3টি -2 গুণ করি তাহলে -2 ইন্টু -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে +4 ইন্টু -2, আবার 4 দ্বারা -2কে গুণ করলে হয় -8, এই হচ্ছে -8। প্লাসের প্লাস, এখানে কের কে আর এখানে হচ্ছে 2 -2 দুটি যদি আমরা গুণ করি তাহলে হয় +4, আর +4কে যদি কে দ্বারা গুণ করি তাহলে 4k। এখানে এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস, 4কে 2 দ্বারা গুণ করলে হয় 8, এখানে হচ্ছে -12। এখন যদি আমরা প্লাসের 8 থেকে মাইনাসের 8 কাটাকাটি করি তাহলে 8 কাটা যায়, এখানে 4k -12 এটা থাকে। তো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0, আমরা এই মানটি কিন্তু পেয়েছি এই ফাংশন অফ -2 এর মান। যেহেতু আমাদের এই ফাংশন অফ -2 ইকুয়াল টু 0, তাহলে আমরা এই মানটি সমানও লিখতে পারি যে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0। তাহলে এই মানের পরিবর্তে আমরা এই মানটি লিখব, তখন হবে 4k -12 ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারি 4k -12 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি 12কে যদি আমরা পক্ষান্ত করে ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকে 4k ইকুয়াল টু প্লাসের 12, মাইনাসটা পক্ষান্তর হলে প্লাসের 12, বা k ইকুয়াল টু আমরা লিখতে পারি 12/4, বা k ইকুয়াল টু 4কে আমরা 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 3, আমরা লিখতে পারি k ইকুয়াল টু 3, অতএব k ইকুয়াল টু 3। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে রুট কে একটি অমূলদ সংখ্যা, এটি আমরা নির্ণয় করব। তাহলে আমরা যদি, যেহেতু কের উপরে রুট দিতে হবে, তাই আমরা লিখব অতএব রুট কে ইকুয়াল টু √3। আর √3 কিভাবে একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা যায়, এটি বাস্তব সংখ্যার প্রথম অধ্যায় একদম শুরুতে আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটা প্রমাণ করতে হবে, অতএব প্রমাণ করতে হবে √3 একটি অমূলদ সংখ্যা, এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা যেগুলো আছে, যে সংখ্যাগুলোর বর্গমূল নেই, অর্থাৎ এগুলো পূর্ণবর্গ নয় বা এগুলোর বর্গমূল নেই, সেগুলোকে আমরা একই সিস্টেমে প্রমাণ করতে পারি। তবে এটি তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চাইলে এই প্রমাণটি করতে পারবে। অর্থাৎ এইটুকুর পর আমরা এটুকু লিখে দিলেই চলবে। আমরা পরের প্রশ্নগুলো সমাধান করব। গতে বলা হয়েছে প্রমাণ করো যে g অফ a স্কয়ার ইকুয়াল টু g অফ a ইনভার্স 2। আমরা লিখতে পারি, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে g অফ a ইকুয়াল টু 1 প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 6 বাই a কিউব। অর্থাৎ এখানে g অফ a এর পরিবর্তে আমরা g অফ a স্কয়ার দিয়ে এই রাশিটির মান বের করব। আমরা লিখব, দেওয়া আছে g অফ a ইকুয়াল টু 1 প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 6 বাই a কিউব। অতএব লেফট হ্যান্ড সাইডে আমাদের এটি দেওয়া আছে যে g অফ a স্কয়ার। আমরা এর পরিবর্তে যেখানে আমরা a পাবো, অর্থাৎ এই a যেখানে পাবো, আমরা এই a যেখানে পাবো সেখানে আমরা a স্কয়ার লিখব। এভাবে আমরা লিখে পুরো রাশিটি লিখলাম।
এখানে এর পরিবর্তে আমরা স্কোয়ার লিখেছি এটি প্লাস এখানে এর পরিবর্তে আমরা স্কোয়ার লিখেছি এবং পাওয়ারটি উপরে চলে গেছে, এখানে পাওয়ারটি উপরে চলে গেছে। এখানে আমরা এর পরিবর্তে স্কোয়ার লিখেছি এবং পাওয়ারটি উপরে চলে গেছে। এখন আমরা এই পাওয়ারগুলো গুণ করব। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, আমরা সূচকে করেছি, এই চ্যানেলেও সূচকের অঙ্ক আছে। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে হয় a টু দি পাওয়ার 6 প্লাস এখানে 6কে 2 দ্বারা গুণ করলে হয় 12 এবং এখানে 3কে 2 দ্বারা গুণ করলে হয় a টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড শেষ হয়ে গেল। আবার আমরা এই রাশিটিকে এ জি অফ এ ইনভার্স 2 দ্বারা আবার আমরা এই রাশিটির মান নির্ণয় করব। যেখানে আমরা এ পাবো সেখানে আমরা এ ইনভার্স 2 লিখব। 1 প্লাস এ কিউ প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউ, এটি হচ্ছে এই রাশি। তাহলে 1 প্লাস এর পরিবর্তে আমরা এ ইনভার্স 2 লিখলাম, পাওয়ারটি উপরে গেল, প্লাসের প্লাস এখানে এর পরিবর্তে আমরা এ ইনভার্স 2 লিখলাম, পাওয়ারটি উপরে গেল। এখানে 2 আছে, আমরা 2কে যদি 2-র আগে যদি এরকম ইনভার্স থাকে মাইনাস থাকে, আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে ভাগ হলে 2টি নিচে চলে আসবে, অর্থাৎ এর উপরে চলে আসবে স্কোয়ার 1/স্কোয়ার প্লাস এখানেও ঠিক এই ইনভার্স থাকার কারণে আমরা স্কোয়ারটা নিচে এর উপরে নিয়ে আসলাম এবং উপরে 1 থাকলো এবং এই 6 পাওয়ারটি এই 6 পাওয়ার নিচে এ ইনভার্স 2 থাকার কারণে 2টা এর উপরে চলে আসলো এবং পাওয়ার হচ্ছে 3, এটা আমরা লিখে শেষ করলাম। তারপর হচ্ছে 1 প্লাস এই পাওয়ারগুলো আমরা গুণ করব। এখানে যেভাবে আমরা গুণ করেছি সেভাবে গুণ করব। এখানে 3 মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতর যা আছে তা হচ্ছে 3টি। আমরা যদি পাওয়ারের উপর পাওয়ারকে গুণ করি 3 এর সাথে, তাহলে 3 দুগুণে 6, আমরা এখানে 6 লিখলাম, প্লাস এখানে আছে 6 এবং এখানে 2, 6 এবং 2 গুণ করলে হয় 6 দুগুণে 12। এখানে আছে 1/2 এবং পাওয়ার উপরে আছে 3, তাহলে আমরা এই 2কে 3 দ্বারা গুণ করলে হয় 6, 1/a টু দি পাওয়ার 6। এখন আমরা এগুলোর লসাগু নির্ণয় করব, অর্থাৎ a6 এবং a12 এর লসাগু হচ্ছে a12। এই দুটি রাশির অর্থাৎ এই a টু দি পাওয়ার 6 এবং a টু দি পাওয়ার 12 এর লসাগু হচ্ছে a12। আমরা যদি 1কে a12 দ্বারা গুণ করি তাহলে a টু দি পাওয়ার 12 প্লাস a6 এবং a12কে যদি আমরা a6 দ্বারা ভাগ করি তাহলে তাকে 6কে আবার 1 দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 6 প্লাসের প্লাস এখানে a টু দি পাওয়ার 12কে a টু দি পাওয়ার 12 দ্বারা গুণ করলে হয় 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়। নিচেও আমরা a টু দি পাওয়ার 6 আছে, এটা 1/a টু দি পাওয়ার 6 লিখলাম। এখানে রাশিগুলো ভাগ আকারে আছে, অর্থাৎ এগুলো হচ্ছে এক অংশ এবং এটি হচ্ছে আরেকটি অংশ। আমরা এটি প্রথমে লিখলাম, অর্থাৎ a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1/12 এবং এই রাশিটি গুণ দিয়ে আমরা উল্টো করে লিখলাম, অর্থাৎ a টু দি পাওয়ার 6 উপরে চলে গেল এবং 1 নিচে চলে আসলো। আমরা জানি কোনো সংখ্যাকে ভাগ থেকে গুণ করতে হলে রাশিটিকে উল্টো করে লিখতে হয়। তাহলে আমরা a6 দিয়ে a12কে কাটাকাটি করলে এখানে থাকে শুধু a টু দি পাওয়ার 6 এবং এখানে নিচেও থাকবে a টু দি পাওয়ার 6। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডেও তা। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমাধান করব 2 নং সৃজনশীল। 2 নং সৃজনশীল প্রশ্নতে আমরা একটি চিত্র অঙ্কন করেছি। আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে ডিই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এখানে দেওয়া আছে যে ডিই সমান জিই। তাহলে ডিই সমান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে জিই এবং ডিসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এ বি রেখার উপর এলসি এবং ওডি দুটি লম্ব টানি তাহলে এই ডিসি সমান আমরা বলতে পারি ওএল, অর্থাৎ ডিসি যতটুকু লম্বা হবে ওএল ততটুকু লম্বা হবে। তেমনি আমরা আরেকটি লিখতে পারি, এখানে যেহেতু ইডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা সিডিকে যদি এম পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা বলতে পারি যে জি এম সমানও
5 সেন্টিমিটার, যেহেতু এই বাহু সমান এই বাহু, এবং জিই সমান যেহেতু ডিই, তাহলে এটি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এও সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তেমনিভাবে আমরা এই এখানে হচ্ছে 7 সেন্টিমিটার, যদি আমরা এই পুরো রেখাটি হচ্ছে 12 সেন্টিমিটার, আমরা যদি এই 12 থেকে আমরা 5 বিয়োগ করি, অর্থাৎ এটুকু বিয়োগ করলে আমরা এম এর মান পাই 7, অর্থাৎ 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 7। প্রিয় বন্ধুরা, আমরা এগুলো কেন করলাম? কারণ আমাদেরকে এই বিসি এর মান বের করতে হবে। এই বিসি এর মান বের করতে হলে আমাদের অবশ্যই এই রেখাটির মান বের করতে হবে। তখন আমরা সমকোণী ত্রিভুজের সূত্রের মাধ্যমে আমরা বিসির মান বের করতে পারবো। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে সিডি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এগুলো এখানে দেওয়া আছে, এবং এব ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এবং ডি ইকুয়াল টু জিই, যা চিত্রের মধ্যে লেখা আছে। এখন আমরা প্রথমে এ বি রেখার উপর যথাক্রমে এলসি ও ওডি লম্ব টানি। আমরা এই যে এলসি এবং ওডি দুটি লম্ব টানলাম। সিডিকে এম পর্যন্ত বর্ধিত করি, এই সিডিকে আমরা এম পর্যন্ত বর্ধিত করলাম। যেহেতু আমরা সিডিকে এম পর্যন্ত বর্ধিত করেছি, সেহেতু আমরা লিখতে পারি সিডি সমান ও এল। সিডি সমান ও এল, যেহেতু এই বাহু সমান এই বাহু, তাহলে ওএল সমান হচ্ছে 7 সেন্টিমিটার, যেহেতু এই বাহু 7 সেন্টিমিটার। পরে আমরা অনুরূপভাবে আবার লিখতে পারি জিই সমান এও, অর্থাৎ জিই, এই যে জিই এটি সমান হচ্ছে এটি, তাহলে এইটি সমান হবে এও, যেন আমরা লিখতে পারি জিই সমান এও, অতএব এও সমানও 5 সেন্টিমিটার। এবং আমরা লিখতে পারি বিএল ইকুয়াল টু, বিএল হচ্ছে 15 থেকে আমরা এই দুটির যোগফল যদি বিয়োগ করি তাহলে আমরা 3 সেন্টিমিটার পাই, অর্থাৎ এই বিএল এর মান পাই। এখন আমরা লিখতে পারি এম এ ও ডি এল সি সমান 7 সেন্টিমিটার, যেহেতু এল সি সমান ও ডি সমান এম এ, তাই আমরা যেহেতু এটি 7 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটি 7 সেন্টিমিটার হবে, আমরা এটা লিখলাম। এখন আমরা এই ত্রিভুজটি হচ্ছে বিএলসি বা বিসিএল হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের দুটি বাহু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এলসি এবং বিএল আমরা পেয়েছি 3 এবং 7 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সমকোণী ত্রিভুজের যদি দুই বাহু দেওয়া থাকে তাহলে অপর বাহুটি বের করতে আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে ফেলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমরা, যেহেতু বিসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা এই সিএল এর মান হচ্ছে 7, আমরা 7 লিখলাম, তারপরে স্কোয়ার, এবং বিএল এর মান হচ্ছে 3, আমরা এখানে 3 লিখলাম। তাহলে 7কে 7 দ্বারা গুণ করলে হয় 49, 49, এবং 3কে 3 দ্বারা গুণ করলে হয় 9, 49 এবং 9 যোগ করলে হয় 58, 58। আমরা স্কোয়ারটার যদি এই বিসির স্কোয়ারটাকে যদি প্রত্যেকটার উপরে রুট করে নিয়ে যাই তাহলে √58। √58কে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি, অর্থাৎ বর্গমূল বের করি, তাহলে বিসি ইকুয়াল টু 7.62, অর্থাৎ এখানে 61 হয়, কিন্তু আমরা আসন্ন মানসহ যদি লিখি তাহলে 62 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পরে আরও অসংখ্য সংখ্যা রয়ে যায়, তাহলে আমরা দুইটি মান নেব এবং প্রায় কথাটি লিখে দিব। তাহলে আমরা ক নং সমাধানটি শেষ করলাম। ক নং প্রশ্নতে বলা হয়েছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত? অর্থাৎ আমরা যদি এখানে একটি কেন্দ্র এঁকে এটি মনে করি একটি বৃত্ত, যদিও চিত্রটি একটু এলোমেলো হয়ে গেছে হাতের লেখা, এজন্য এখানে এটি হচ্ছে এই পুরোটা যদি আমরা একটি বৃত্ত ধরি তাহলে এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই জিই হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু বৃত্তটির ব্যাস হচ্ছে জিই অর্থাৎ 5 সেন্টিমিটার, যেহেতু ডিই সমান হচ্ছে জিই, তাহলে এটি যদি 5 সেন্টিমিটার হয় এটিও হবে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এটির অর্ধেক করতে হলে আমরা
2 দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা এখানে 2 দ্বারা ভাগ করে আমরা এই ব্যাসার্ধটি পেয়েছি, অর্থাৎ এইটুকু যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হবে 2.5 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের পরিধি মানে হচ্ছে এরিয়াটা, অর্থাৎ আমি যদি এখানে বৃত্ত আঁকি তাহলে এখান থেকে শুরু করে এই দিকে ঘুরে ঘুরে এই পর্যন্ত এই যে দূরত্বটা এটি হচ্ছে পরিধি। আবার চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পরিধি হচ্ছে এইভাবে, অর্থাৎ এখান থেকে এইটুকু হয়ে তারপর আবার এদিকে হয়ে আবার এখানে গেলে এটাকে আমরা পরিসীমা বলি। অর্থাৎ পরিধি এবং পরিসীমা একই। আমরা বক্ররেখার ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি বলি এবং চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি। তাহলে এই পরিধিটা আমাদের অর্ধবৃত্ত, অর্থাৎ এটি হচ্ছে পুরো বৃত্ত। অর্থাৎ আমি যদি এইভাবে হয় তাহলে এই উপরটি হচ্ছে এই থেকে এই পর্যন্ত, জি বিন্দু থেকে ই পর্যন্ত এটির আমরা পরিধিটা নির্ণয় করব, মানে এখান থেকে এইটুকুর দূরত্ব কত এটি আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি বের করতে হলে প্রথমে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাই আমরা ব্যাসার্ধ আর বের করলাম, এখানে এগুলো লিখে আর বের করলাম 2.5। তারপর আমরা বৃত্তের পরিধি হচ্ছে 2πr, যেহেতু অর্ধবৃত্ত তাই আমরা নিচে একটি 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 2 কাটাকাটি করলে πr থাকে। আমরা জানি 1 পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 25 হচ্ছে ব্যাসার্ধ। আমরা এটাকে যদি গুণ করি তাহলে পাই 7.854 সেন্টিমিটার। আমরা চাইলে দুটি মান নিয়ে প্রায় লিখতে পারি। তাহলে আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। গণক প্রশ্নে বলা হয়েছে ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। আমরা পুরো অনিয়মিত আকৃতিটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবং পরিসীমা নির্ণয় করব। পরিসীমাটা হচ্ছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিকে এসে এই থেকে এই পর্যন্ত আবার এইটুকু, এই যতটুকু এরিয়াটা আমরা কতটুকু দৈর্ঘ্য তা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে এগুলোর আমরা মান বের করেছি, তাই আমরা শুধু এগুলো যোগ করলেই আমরা পরিসীমাটা পেয়ে যাব। যেমন GEF এর মান আমরা, এই যে GEF এর মান আমরা খ নঙ্গে পেয়েছি, তাই এটি সমান আমরা 7.854 সেন্টিমিটার এটা লিখতে পারি। এবং BC ইকুয়াল টু আমরা 7.62 এটা আমরা বের করেছি প্রথম প্রশ্নতে। CD ইকুয়াল টু 7 সেন্টিমিটার এটা দেওয়া আছে, D ইকুয়াল টু 5 সেন্টিমিটার এটাও দেওয়া আছে, AG ইকুয়াল টু 12 সেন্টিমিটার অর্থাৎ এর থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এটিও দেওয়া আছে, AB ইকুয়াল টু 15 সেন্টিমিটার এটাও দেওয়া আছে। তাই আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আমরা এই থেকে শুরু করে এই পর্যন্ত আমরা পরিসীমাটা পেয়ে যাব। তাহলে আমরা সবগুলো যোগ করলে হয়, ক্যালকুলেশন করলে আমরা পাই 54.47 সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল পরিসীমা। আমি আরেকটি বিষয় বলে রাখি, অর্থাৎ দশমিকের পর যদি কেউ 3 গড় মান ধরে অথবা 4 গড় ধরে তাহলে এই দশমিকের পরে এই বিন্দুর এই যে সংখ্যাগুলো মিলবে না, তাতে কোনো সমস্যা নেই। দশমিকের পরের সংখ্যাটি 1, 2 বেশ কম হতে পারে, তাতে সমস্যা নেই, তাতে অঙ্ক কাটা যাবে না। তারপর আমরা এই পুরোটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু চিত্রটি একটি ক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ নয়, তাই আমরা খণ্ড খণ্ড করে প্রতিটির ক্ষেত্রফল বের করব এবং পরে সেগুলো যোগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজ MOD একটি আয়তক্ষেত্র, অর্থাৎ MOD এইটুকুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এটি হচ্ছে 5 এবং এটি হচ্ছে 7। তাই আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা 7 ইন্টু 5কে গুণ করলাম, 35 বর্গ সেন্টিমিটার আমরা পেলাম। এখানে OLCD বর্গক্ষেত্র, অর্থাৎ এটি যদিও এটি দেখতে আয়তের মতো, কারণ আমরা তো হাত দিয়ে চিত্র এঁকেছি, একটু বেশ কম হতে পারে, কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে এই বাহুর সাথে, অর্থাৎ বাহু যেহেতু প্রত্যেকটি 7 তাহলে আমাদের অঙ্ক করতে এটিকে বর্গক্ষেত্র ধরতে হবে। তাই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে 7 গুণ 7 হচ্ছে 49 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা BLC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। এটা যদি উচ্চতা হয় এবং এটা ভূমি হয়
তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2/1 ভূমি পূরণ উচ্চতা। তাই আমরা 2/1 বা 1/2 ইন্টু 3.3 ইন্টু 7 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে এটা আমরা পাই 10.5 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা MDEG বর্গের অর্থাৎ MDEG বর্গক্ষেত্রের এটিও 5 সেন্টিমিটার, এটিও 5 এবং এটিও 5 এবং এটিও 5। তাই আমরা এগুলো যদি আমরা আবার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে বাহু গুণ বাহু অর্থাৎ 5 স্কোয়ার 25 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা এই বৃত্তটি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু আমরা অর্ধবৃত্ত অর্থাৎ এইটুকুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তাই আমরা নিচে 2 লিখলাম। অর্থাৎ পুরো ক্ষেত্রফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধবৃত্তের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এজন্য আমরা লিখলাম 3.1416 ইন্টু 2.5 টু দি পাওয়ার হোল স্কোয়ার। এগুলো যদি আমরা গুণ করি এবং ক্যালকুলেশন করি এবং 2 দ্বারা ভাগ করি, এগুলোকে গুণ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 9.82 বর্গ সেন্টিমিটার হয়। সবগুলো যোগ করি তাহলে মোট ক্ষেত্রফল হবে 129.32 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে PQRSTUVW এটি হচ্ছে একটি সুষম অষ্টভুজ, অর্থাৎ এর 8টি বাহু রয়েছে এবং এর প্রত্যেকটি ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এর কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই আমরা 360 ডিগ্রিকে এর বাহুর সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে এই প্রত্যেকটি কোণের পরিমাপগুলো আমরা পেয়ে যাব, অর্থাৎ প্রতিটা কোণ হবে সমান। আমরা এই কোণগুলোর প্রত্যেকটির পরিমাণ পেয়ে যাব। এর জন্য আমরা প্রথমে লিখলাম 360 ডিগ্রি বাই 8। আমরা 8 দ্বারা 360কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 45 ডিগ্রি হয়। যেহেতু আমরা POQ এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব, তাই আমাদের প্রতিটি কোণ এবং বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে OP সমান হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা যদি এর প্রত্যেক বাহু সমান সমান বাহুকে যদি আমরা A ধরি তাহলে ক্ষেত্রফল হয় 1/2 ইন্টু A ইন্টু A সাইন থিটা। আমরা 1/2 লিখলাম, এখানে এর মান হচ্ছে 4, আমরা 4 লিখলাম, এখানেও 4 লিখলাম এবং সাইন থিটার মান অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা বের করেছি 45 ডিগ্রি। এখানে আমরা 45 ডিগ্রি এটা লিখলাম। এখানে আমরা 4কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 2 ইন্টু 4 ইন্টু 1/2 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখানে আমরা দেখা যাচ্ছে √2 নিচে আছে এবং উপরে 2 আছে, তার মানে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এই √2 এবং এখানের সংখ্যা কাটাকাটি যাবে। তাই আমরা √2কে একটু ভেঙে লিখলাম, অর্থাৎ √2 ইন্টু √2, অর্থাৎ দুইটি হাফ √2 যদি আমরা গুণ করি তাহলে একটি ফুল 2 হয়। তাহলে এই দুটি আমরা গুণ করলে এই 2কে ভাঙলে আমরা √2 ইন্টু √2 পাই। এই √2 এবং এই √2 যদি আমরা কাটাকাটি করি তাহলে শুধু থাকে 4√2, আর এটি আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা পরের প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নং প্রশ্নতে বলা হয়েছে যে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। অর্থাৎ আমরা এই পুরোটি আগে আমরা বের করেছিলাম শুধু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এখন আমরা এই পুরোটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ এর ভিতরে কতটুকু জায়গা আছে। আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, পুরোটির ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি, অর্থাৎ n/2। n দ্বারা হচ্ছে বাহুর সংখ্যা, অর্থাৎ এখানে কয়টি বাহু আছে। যেহেতু আমাদের এখানে 8টি বাহু অষ্টভুজ, তাই আমরা n এর পরিবর্তে এখানে 8 লিখলাম। এবং a হচ্ছে সমান সমান বাহু, অর্থাৎ এর প্রত্যেক বাহু, এই যে প্রতিটা বাহু, এটি এগুলো হচ্ছে প্রত্যেকটি বাহু, এগুলো প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এর পরিবর্তে আমরা 4 লিখলাম এবং সাইন থিটা।
আমরা যেহেতু আগে থিটার মান বের করেছি অর্থাৎ এর প্রতিটি কোণের পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাই আমরা সাইন থিটা অর্থাৎ সাইন 45 থিটার পরিবর্তে আমরা সাইন 45 ডিগ্রি এখানে লিখলাম। এখন আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4 এবং 4কে 4 দ্বারা গুণ করলে হয় 16 অর্থাৎ 16। এখন যদি আমরা 4কে 16 দ্বারা গুণ করি তাহলে হয় 64 64। এখন আমরা এই যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই 64কে যদি আমরা একটু ব্যঙ্গে লিখি তাহলে √2 এবং এখানে কাটাকাটি যাবে, তাই আমরা 64কে ব্যঙ্গে 32 ইন্টু √2 ইন্টু √2 অর্থাৎ এই √2 এবং √2 গুণ করলে পুরো একটি 2 হয়, আর 2 দ্বারা 32কে গুণ করলে হয় 64 64। তাই আমরা এটিকে একটু ব্যঙ্গে লিখলাম যে 32 ইন্টু √2 ইন্টু √2। এটির মানে এবং এটির মানে এই যে 64টির মানে কোনো পরিবর্তন নেই। এখন আমরা √2কে উপরে এবং উপরের √2 এবং নিচের √2 যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে √2, অর্থাৎ আমাদের এই পুরো ক্ষেত্রফলটি হচ্ছে এই পুরো ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হচ্ছে বহুভুজটির ক্ষেত্রফল হচ্ছে 32 √2 বর্গ সেন্টিমিটার। এবং গ নং প্রশ্নটিতে বলা হয়েছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে মনে করো। এই প্রশ্নটি তোমাদের জন্য আমি রেখে দিলাম, কারণ সবগুলো যদি আমি বলে দিই তাহলে তো আর হলো না। তোমরা অবশ্যই একটি প্রশ্ন অবশ্যই বের করতে হবে, তোমরা অবশ্যই এই প্রশ্নটি বের করবে। আর যদি তারপরও তোমরা একদিন চেষ্টা করো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে একটু সহযোগিতার। আর অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের কেমন হলো ক্লাসটি তোমরা জানাবে, কতটুকু তোমরা বুঝতে পেরেছো তাও জানাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।